গত ক্লাসে যা পড়েছি সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে প্রিয়ন্তীর? না সেদিন ক্লাসে যথেষ্ট ভালোভাবে বোঝা হয়েছিল, প্রবলেম হয়নি কোনো। আচ্ছা, গত ক্লাসে আমরা আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে পড়ছিলাম শুধু, তাই না? জি জি মিস। আচ্ছা, বাসায় বলছিলাম একটু আদর্শ নেতার যে গুণাবলী সেটা তোমার মধ্যে আছে কিনা সেটা একটু চেক করে দেখছিলা প্রিয়ন্তী? জেন্ডার সচেতনতা তো পড়েছিলাম আর বাসায়। জি মিস জি। আচ্ছা, কি হয়েছে জেন্ডার সচেতনতা? প্রিয়ন্তী তুমি মিউট করো, একটু আনমিউট করো, আমি শুনতে পাচ্ছি না। মিস বলতেছিলাম কি ওই পর্যন্ত পড়া হয়েছিল আর বক্সটা হচ্ছে বাসায় দেখতে বলেছিলেন। হ্যাঁ, জেন্ডার সচেতনতাটাই এটা শেষ, লাস্ট ওয়ান ছিল। আর এটা মোটামুটি তোমরা বুঝতেই পারবে, সো ওইটা লাস্ট পর্যন্ত আমি এক্সপ্লেন করতে পারিনি, আমাদের সময়টা শেষ হয়ে গেছিল। তারপরেও আরেকটু বলি যে মানে তুমি যখন কাউকে লিড করবা, ঠিক আছে, লিডারশিপে যাবা বা নেতৃত্ব দিবা, তখন আসলে তোমাকে একটু সেন্সিটিভ হইতে হবে যে মানুষের বয়স, কোন বয়সের মানুষদেরকে সাথে তুমি কাজ করতেছো, তারা আসলে সোশ্যালি কোন স্ট্যাটাস বিলংস করে। ওয়ালাইকুম সালাম লামিয়া। আচ্ছা, কোন স্ট্যাটাসে তারা বিলংস করে, বা তারা আসলে মহিলা মানুষ, মহিলাদের একভাবে ট্রিট করতে হয়, পুরুষদের আরেকভাবে ট্রিট করতে হয়। তার মানে যে তোমাকে ডিসক্রিমিনেশন বা বৈষম্য দেখাইতে হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে, সেভাবে না, বাট তোমার কথা বলার টোনের মধ্যে, ঠিক আছে, কিভাবে তুমি তাদের সাথে মিশতেছো, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতেছো, এইটার মধ্যে একটু ডিফারেন্স আনতে হবে। কারণ দেখো, তুমি যখন একটা প্রতিষ্ঠানে, ধরো একটা কর্পোরেট হাউসে তুমি একজন লিডার, ম্যানেজার, তোমার কি করতে হবে? অবশ্যই লিড করতে হবে কিছু মানুষকে। তো প্রিয়ন্তীর দেখা গেল একদম পড়াশোনা শেষ করে মাত্র পাশ করে একটা কর্পোরেটে ঢুকে গেল, তো ওর আন্ডারে যারা কাজ করতেছে দেখা যাবে যে প্রিয়ন্তীর আব্বুর বয়সের মানুষও আছে, ঠিক আছে। এখন ওই মানুষটাকে নিয়ে কিন্তু ওর কাজ করতে হবে, ওই মানুষটাকেও কিন্তু কাজের ডিরেকশন প্রিয়ন্তীকেই দিতে হবে, কারণ ও যেই পজিশনটা হোল্ড করতেছে সেখান থেকে এটা ডিমান্ড করতেছে, তাই তো? এখন ওইখানে থেকে ওই মানুষটাকে যেমন ও সম্মান করবে, তেমন একই সাথে কিন্তু ঠিকঠাক মতো ডিরেকশনটা দিতে হবে। এবং সে যদি দেখা যায় যে চিন্তা করে যে এটা একটা পিচ্চি মেয়ে, হ্যাঁ, এর পাত্তা না দিলেও চলবে, ঠিক আছে, বা এর কেয়ার না করলেও চলবে, তো সেই ক্ষেত্রে সে যদি কাজ না করে ফাঁকি দেয়, হ্যাঁ, বা ওকে যদি তাহলে স্ট্রিক্ট একটু হতে হবে। হ্যাঁ, সেখানে তুমি স্ট্রিক্টটা হবা, বাট স্ট্রিক্টটা হওয়াটাও কিন্তু একটা বিপদ, মানে একটা খুবই একটা ব্যাপার, লিমিট ঠিক আছে। থাকতে হবে আর কি। লিমিট না, মানে তোমার জি মিস। সিচুয়েশনের উপরে ডিল করতে হবে, ঠিক আছে, সেটাই। আবার দেখা হ্যাঁ যায় হ্যাঁ। যে প্রিয়ন্তীর আন্ডারে ওর বয়সী প্রিয়ন্তীর মতোই একই সাথে পাশ করে লামিয়াও গেছে, কিন্তু লামিয়া হলো প্রিয়ন্তীর সাবঅর্ডিনেট, মানে প্রিয়ন্তীর নিচের পোস্টে আছে। এখন লামিয়া হতে পারে আর ও তো আমার বান্ধবী, ঠিক আছে, সো ইজি, চিল। হ্যাঁ, এখন যদি চিল করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রিয়ন্তীকে খুব ভাবে ডিল করতে হবে। হ্যাঁ, আবার ছেলেরা, ওর আন্ডারে যারা ছেলেরা কাজ করতেছে, তারা যদি চিন্তা করো মহিলা বসের আন্ডারে কাজ করব, ধুর, কেমন একটা যেন গা ছাড়া বা ইগনোর করে চলার মতো একটা সিচুয়েশন চলতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে কিভাবে ডিল করতে হবে বা তাদের থেকে কিভাবে কাজটা ঠিকঠাক মতো আদায় করতে হবে, তো এটাও বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে মেন কথা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো তোমার প্রফেশনালিজম এবং পার্সোনাল লাইফ বা পার্সোনাল ইস্যুস গুলো সম্পূর্ণ আলাদা রাখতে হবে, ঠিক আছে। যখন তুমি একটা প্রতিষ্ঠানে বা তোমার প্রফেশনে তুমি আছো, সেখানে তোমার 100% প্রফেশনালিজমটা অ্যাসিওর করতে হবে, ঠিক আছে। সেখানে তুমি পার্সোনালি আসলে কি, তোমার বয়স কত, তুমি মেয়ে না ছেলে, তোমার ফ্যামিলির পজিশন কি, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কি, বা তোমার মেন্টাল, মানে তোমার অ্যাটিটিউড কি, এই জিনিসগুলো আসলে ওইভাবে তোমার কাজের ক্ষেত্রে মানে ওইভাবে প্রকট হওয়া যাবে না, যেটা কিনা তোমার কাজকে হ্যাম্পার করে। হ্যাঁ, সেটাই তো, এটাই বুঝাইতে চাইছে যে একজন নেতা, যিনি নারী বা পুরুষ যেই হন না কেন, তাকে অবশ্যই তার সহকর্মী নারী পুরুষদের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে, তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে, ঠিক আছে। যে প্রিয়ন্তী মেয়ে বলে যে ওর মেয়ে কলিগদের সাথে খুব বেশি কি বলে, হেল্পফুল বা অনেক বেশি পজিটিভ থাকবে, হ্যাঁ, বা ছেলেদের সাথে তেমন একটা ভালো
গ্রুপ টিম ওয়ার্ক ভালো করতে পারবে না তা কিন্তু না, মানে অবশ্যই পক্ষপাতহীন এবং সবার প্রতি কম্প্যাশন, হ্যাঁ এই জিনিসটা দেখাইতে হবে, শ্রদ্ধাশীলতা দেখাইতে হবে। আর নারী পুরুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হবে। ওই যে আগে বলছিলাম না যে প্রত্যেকটা মানুষের কাজ করার মানে ধরনটা আলাদা এবং তার মেন্টাল কন্ডিশনটা আলাদা থাকে। কাউকে ধমকি না দিলে সে কাজ করবে না, আবার কাউকে মিষ্টি কথা না বলে তার সাথে তাকে দিয়ে কাজ করানো যাবে না। তো এটা বুঝতে হবে আসলে কারে ধমকি দিতে হবে এবং কারে মিষ্টি কথা বলতে হবে। ঠিক আছে, দুইজনেই দেখা গেল কাজ যেটা করতেছে সেটার মধ্যে ঝামেলা করে ফেলছে দুইটা মানুষ। এখন একজনের ধমকি দিলে সে আবার ঠিকঠাক মতো কাজ করবে, বাট আরেকজন যে ভুল করছে তারে যদি তুমি ধমকি দাও সে আর কাজ ঠিকঠাক মতো করতে পারবে না। তারে সাপোর্ট দিতে হবে, সাপোর্টিভ মানে দেখাইতে হবে যে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি, হ্যাঁ নেক্সট টাইম এইভাবে, মানে মিষ্টি কথায় চলতে। তো এটাই বুঝতে হবে, বুঝছো? মানে এখানে জেন্ডার সচেতনতা বুঝছে, বাট এইটা হলো মেনলি হলো ইমোশনাল ইন্টেলিজেন্স বা সোশ্যাল ইন্টেলিজেন্স বলতে যেটা আমরা বুঝি সেটা। বুঝতে পারছি লামিয়া, সাবিকুন মানে প্রিয়ন্তী? আচ্ছা, তো আজকে আমরা পড়বো ব্যবসা অর্থায়নের ধারণা। এটা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার মধ্যে সরাসরি আসে না, বাট এটা হলো তোমার আমরা তো জানি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাদের কি সম্পদগুলোকে সংগঠিতকরণ করতে হয় না, মানে আমার পরিকল্পনা অনুযায়ী যে কাজগুলো করতে হবে বা যা যা করতে হবে সেই অনুযায়ী আমার যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে কি সংগঠিত করতে হয়, তাই তো? এটা তো জানি। জি মিস। আর সেটাই কি ঠিকঠাক মতো কাজে লাগাইতে হবে, মানে যে কাজের জন্য যেটা আছে সেটা সেই কাজে ইউটিলাইজ করতে হবে বা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সম্পদ বলতে বা উপকরণ বলতে, সম্পদ তো না মেইনলি বলা যে ব্যবস্থাপনার উপকরণ, উপকরণ বলতে আমরা মেইনলি 6টা জিনিসকে পাই, সেটাকে অনেকটা 6M বলে। কি বলে? 6M, 6টা এম। প্রত্যেকটা শব্দের শুরুটা এম দিয়ে হয়, সো এর জন্য এটাকে 6M বলে। কি কি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। 6টা কি ধরতে পারছি? এটা মনে হয় আমরা আচ্ছা লামিয়া ধরতে পারছি? লামিয়া 6M। আচ্ছা, যখন আমরা জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম আনিশা। যখন আমরা আরেকটু বড় মানে জি মিস। হ্যাঁ হ্যাঁ এক্সট্রিমলি সরি, হ্যাঁ একটু ডিস্টার্ব হয়ে গেছিল। আচ্ছা, তো 6M বলতে যে 6টা জিনিস সেটা হলো মানুষ, মেশিন, যে মেশিন মিস যন্ত্রপাতি, এটা কত পেজ, কত অধ্যায়? আজকে এটা আমরা হচ্ছে অষ্টম অধ্যায় 102 পৃষ্ঠা। হ্যাঁ আমরা গত ক্লাসে যেখান থেকে পড়া শেষ করছিলাম সেখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখনো পড়াশোনা যায় নাই আনিশা, আমরা পড়াশোনা করতেছি না, আমরা মেইনলি আলোচনা করতেছি যে মিস ব্যবস্থা। আসলে কি মিস আপনার নামটা আর ওই যে আরেকটা মহসিনা মিস আছে না, হ্যাঁ হ্যাঁ একই রকম না? এটার জন্য প্রত্যেকবার আপনাদের দুইজনের ক্লাসে ভুল পাস আর ভুল লিংক দিয়ে ঢুকে যায়, এটাই সমস্যা হয়ে যায়। হ্যাঁ আমিও বুঝতে এটার জন্য পারছি, এটা লেট হয়ে গেছে। খুবই একটা বিপদ একটা ব্যাপার, কারণ এর আগেও Yes. দেখা যায় ক্লাস 7 এবং 8 এর কিছু বাচ্চা মানে ওরাও চলে আসছে, ঠিক আছে, এবং ওরা বারবার ট্রাই করতেছে, সো ওদেরকে আর মানে ক্লাসে নিচ্ছিলাম না। কয়েকজন ফোনও করতো যে ম্যাম আমি আপনার ক্লাসে। প্রত্যেক একটা লিস্ট বানিয়ে রাখছি, প্রত্যেকটা লিংক আর কি নাম সহ লিখে রাখছি, ওখান থেকে আমিও কপি লিখে করে রাখছি ডাইরেক্ট কিন্তু মিস এটা আমার পুরো একদম কনফিউশন হয়ে যায় একদম। হ্যাঁ, মজার কথা আরেকটা আমি বলি, দাঁড়াও। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, যখন আমরা ম্যানেজমেন্ট করব বা ব্যবস্থাপনা করব তখন হলো কি করা যায়, মানে আমাদের যে জিনিসগুলো নিয়ে ব্যবস্থাপনা করতে হবে, ঠিক আছে, মানে মানুষকে দিয়ে কাজ আদায় করতে হবে, সেখানে আমরা 6টা উপকরণ পাই যেগুলোকে আমরা 6M বলা যায়। 6M এর মধ্যে কি কি আছে আমরা বলছি, বাট এর মধ্যে একটা উপাদান হলো, সেটা কি? সেটা হলো মানি। এম, এম, হ্যাঁ দাঁড়াও লিখে দিই। মিস এম দিয়ে কি বোঝায়? এই যে বললাম না 6M, 6M, ঠিক আছে, এটা 6টা এম দিয়ে। 6টার নামই এম দিয়ে শুরু হয়, তো এই জন্য এটার নাম 6M দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, 6টা এম এর কি কি প্রিয়ন্তী বলো তো, আমি একটু আগে বলছি, বলতে পারবা? সব মনে নাই, কয়েকটা মনে আছে। আচ্ছা,
এখন আমাদের লাগবে না, বাট আমরা যখন আরেকটু বড় হব তখন এটা সম্পর্কে আমাদের অনেক ডিটেলসে পড়তে হবে। 6টা এম হলো ম্যান, মানুষ, ম্যান, মেশিন মানে যন্ত্রপাতি, মানি মানে টাকা, ঠিক আছে, মার্কেট মানে বাজার, তারপর মেথড মানে যে পদ্ধতিতে তুমি উৎপাদন করবা, ঠিক আছে। আরেকটা কি, কোনটা মিস করলাম? ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেথড। আরেকটা হলো ম্যাটেরিয়াল মানে কাঁচামাল। আপনি এর আগে একটা কি বলেছিলেন একটু আবার বলবেন, বুঝিনি এর আগে। কোনটা কোনটা বলিনি? মিসু যে 5 নাম্বার যেটা আচ্ছা, 5 নাম্বার হলো মেথড মানে যে পদ্ধতিতে তুমি উৎপাদন করবা বা ব্যবসা পরিচালনা পদ্ধতি। করবা। হ্যাঁ, পদ্ধতি বা মেথড, আমরা মেথড বলি না, বা প্রসিডিওর, মেথড। এবার ধরতে পারছি 6M। আচ্ছা, তো এই 6M এর মধ্যে মানে এগুলোর এই 6টা এম বলে ব্যবস্থাপনা উপকরণ। এখন ব্যবস্থাপনা উপকরণের মধ্যে একটা উপকরণ মানে প্রথম যেটা ম্যান মানে মানুষ, সেটা সম্পর্কে তো আমরা একদম ডিটেইলস নিয়েই করব, কারণ ম্যানেজমেন্ট তো মেইনলি মানুষের নিয়েই কাজ করতে হবে, মানুষের দিয়ে কাজ করাই নিতে হবে। সো এটা তো আমরা পড়তেছি, বাট আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো মানি বা টাকা, ঠিক আছে। কারণ এইটা দিয়ে হলো আমাদের বাকি যে জিনিসগুলো আছে যেমন মেশিন, ম্যাটেরিয়াল, মার্কেট, এগুলোর কাজ হয়, ঠিক আছে। এগুলো আমরা সংস্কার জিনিসটা করতে কি পারি। আমাদের বইয়ের মধ্যে এখানে না বাবা, কোথাও বইয়ের মধ্যে নাই। আপনি বলেছেন না না এগুলো না না আনিশা, এটা এখন পর্যন্ত তোমাদের বইয়ের মধ্যে নাই, আমি যতদূর জানি তোমাদের এই বই নাই। বাট তোমরা যখন এভাবেই বলছিল। হ্যাঁ, এটা মনে করো যে তোমরা যখন এইচএসসি লেভেলে যাবা ইন্টার ফার্স্ট ইয়ারে, তখনই বইয়ের মধ্যে পাবা, একদম প্রথম অধ্যায়ে থাকবে, ঠিক আছে, ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ের বইয়ের মধ্যে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো সেখানে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো টাকা বা অর্থায়ন। তো এখানে আমরা দেখবো ব্যবসা অর্থায়নের ধারণা, কারণ টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার ব্যবসা যদি টাকা না থাকে তাহলে তুমি যতই ম্যানেজমেন্টের দিক দিয়ে এক্সপার্ট হও না কেন, তোমার ব্যবসা টিকবে না, কারণ তোমার টাকা নেই, ঠিক আছে। এখানে শুরু করি, আমরা দেখি কি বলছে। রাঙামাটি সমীর চাকমা চাকরির চেষ্টা করে 1টা বছর নষ্ট করলো। বন্ধু বান্ধবদের অনেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অনেকেই আবার চাকরি ও ব্যবসায় জড়িয়ে পড়ছে। শেষ পর্যন্ত সে ব্যবসা করবে বলে মনস্থির করলো। উপজেলা সরকারি বিদ্যালয়ের পাশে তাদের নিজস্ব দোকান আছে, সেখানে একটি স্টেশনের দোকান দিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহ প্রকাশ করলো। তার সিদ্ধান্তে বাবা মাও খুশি হলো, কিন্তু কোথা থেকে মূলধন পাবে চিন্তা করতে লাগলো। আচ্ছা, মূলধন জিনিসটা কি, কে বলবে আমাকে? মূলধন মূলধন হচ্ছে যেটা আমরা ব্যবসায় বিনিয়োগ করি, ওটাই হচ্ছে হ্যাঁ, যে ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসাটা পরিচালনা করার জন্য মানে গঠন এবং পরিচালনা করার জন্য যে অর্থ বা সম্পদ আমরা ব্যবহার করি বা ব্যয় করি, সেটাই মূলধন। আচ্ছা, এখন দেখো যে সমীরদের, হ্যাঁ সেটাই, দেখো সমীর কি করতে চাইলো, একটা স্টেশনারি দোকান আছে, এখন সেটাতেই ও মানে ওদের হলো স্কুলের পাশে উপজেলা সরকারি বিদ্যালয়ের পাশে একটা দোকান আছে, সেখানে ও কি করলো, ওই দোকানটাতে একটা স্টেশনারি ব্যবসা শুরু করতে চাইলো, মানে মনিহারির ব্যবসা, কাগজ কলম এগুলো বিক্রি করবে। বাট ওর কাছে কি নাই, টাকা নাই। হ্যাঁ, শেষ পর্যন্ত ব্যবসা শুরু করার জন্য পিতার নিকট থেকে 1 লক্ষ টাকা ও পিসির নিকট থেকে 50,000 টাকা জোগাড় করলো। প্রবাসী মামা 1 লক্ষ টাকা দিতে রাজি হলো। পিতা তাকে টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেন। প্রয়োজনে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে বলে জানালেন। বুঝলাম। উপরের গল্পে সমীর চাকমা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে আমরা অর্থায়ন করতে বলতে পারি। আচ্ছা দেখো, এখানে সমীর ব্যবসা করার জন্য কয়েকটা কাজ করছে। প্রথম কথা কি, ওর কি অর্থ সংগ্রহের পরিকল্পনা, মানে ওর তো টাকা লাগবে, মূলধন লাগবে। আনিশা কিছু বলছো, আমি বুঝি নাই। আনিশা? আচ্ছা, নো মিস, কিছু বলিনি। আচ্ছা দেখো, এখানে সমীরের কি ব্যবসা করার জন্য ওর কি লাগবে, অর্থ লাগবে, এটা তো সবাই বুঝতে পারতেছি যে আমাদের ব্যবসা করতে হলে টাকা লাগবে। এখন ওর কাছে তো একটা টাকাও নাই, কারণ ও একদম বেকার একজন যুবক, পড়াশোনা শেষ করে 1 বছর চাকরির চেষ্টা করে সময়টা নষ্ট করছে, কিন্তু কোনো চাকরি জোগাড় করতে পারেনি, তো ওর কাছে কোনো টাকা পয়সা নেই। এখন ওর যেহেতু টাকা লাগবে, তো সেটা কি করতে হবে, সংগ্রহ করতে হবে, এক একজনের থেকে নিতে হবে। এখন কোথা থেকে নিবে, ও ওর বাবার কাছে চাইছে, পিসির কাছে মানে ফুপির কাছে চাইছে, এবং কি মামার কাছে চাইছে। এখন এই 3 জনই
টাকা ওরে দিছে, বাবা 1,00,000 টাকা দিছে, পিসি 50,000 টাকা দিছে এবং প্রবাসী মামা কি করছে 1,00,000 টাকা দিছে। তো এটা পরিকল্পনা মানে কোথা থেকে কত টাকা কার থেকে কিভাবে জোগাড় করবে সেটাও চিন্তা ভাবনা করছে, মানে প্ল্যানিং করে ফেলছে। তারপর অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, মানে কার কাছে চাইলে টাকাটা আসবে, সত্যি জেনুইনলি দিবে সেটা ওর খুঁজতে হয়েছে। ও এমনও হইতে পারতো ওর চাচাদের কাছে চাইতে পারতো, অথবা পিসির কাছে ভাবতো যে পিসি তো মহিলা মানুষ, পিসির কাছে চাইলে তো নাও দিতে পারে, সো এটা ও স্কিপ করে যেতে পারতো, অথবা বন্ধু বান্ধবদের কাছেও চাইতে পারতো। বাট ও বুঝতে পারছে যে আসলে তাদের কাছে চাইলে লাভ নাই, তারা দিবে না। সো কারা দিবে, জেনুইনলি কারা ওরে টাকাটা দিবে সেটা ও খুঁজে বের করছে। তারপর টাকাটা ও সংগ্রহ করছে, মানে অর্থ সংগ্রহ, ও অর্থের ব্যাপারে যাবতীয় কার্যাবলী, মানে যে টাকাটাও জোগাড় করছে, ওর কাছে কি 2.5 লাখ টাকা না, এই 2.5 লাখ টাকা দিয়ে আসলে কিভাবে কি করবে, কারণ এগুলো কিন্তু ও কিন্তু টাকাটা জোগাড় করে চুপচাপ বসে থাকলে হবে না, ওর টাকাটা কি করতে হবে, পুরোপুরি ইউটিলাইজ করতে হবে, এবং এই টাকাটা যদি ও পুরোপুরি কাজে লাগাতে হবে। হ্যাঁ কাজে লাগাতে হবে আর কি। হ্যাঁ, যেখান থেকে যে মানে যে কাজে ইউজ করলে, মানে ইনভেস্ট করলে ওর টাকাটা এটা থেকে প্রফিট আসবে, ঠিক সেই ক্ষেত্রে কি করতে হবে, ওকে ইনভেস্ট করতে হবে, নাইলে কিন্তু ওর এই টাকাটা সঠিক ইউটিলাইজেশন হবে না। বুঝতে পারছি? তো এই কাজটাকে অর্থায়ন বলে। যদিও ফিনান্স তোমাদের একটা পুরো একটা মানে বই আছে না, ইভন ম্যাম পড়ান, তাই তো? জি মিস, জি। হ্যাঁ, মজা আছে, 2-1টা চ্যাপ্টার হয়তো অঙ্ক আছে, বাট মজা আছে ফিনান্স পড়তে। আচ্ছা, সাধারণ অর্থে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে। মানে তুমি তোমার ব্যবসায়ের উদ্দেশ্যটা কি থাকবে, ব্যবসা মানে যেটা থেকে তুমি প্রফিট বা মুনাফা অর্জন করবা। তো সেই রকম উদ্দেশ্য নিয়ে যখন তুমি কোনো কাজ করবা এবং সেটা করার জন্য যখন তুমি অর্থ সংগ্রহ করবা, সেটার কাজকে কি বলবো আমরা, সাধারণ ভাষায় অর্থায়ন বলবো। বাট শুধু অর্থ সংগ্রহ মানে কিন্তু ফিনান্স না। তুমি অর্থ সংগ্রহ করে চুপচাপ বসে আসো, এটা করলে কিন্তু তোমার ফিনান্স বলা যাবে না। ব্যাপক অর্থে কি বলতে হবে, ব্যবসায় আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ। টাকাটা তুমি যে একদম দেদারসে খরচ করে ফেলবা সেটাও না, সেটা আবার প্রোটেক্ট করতে হবে। তারপর সংগ্রহিত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলে। মানে যেই টাকাটা তোমার আছে সেগুলোকে একদম সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, যেইভাবে ইচ্ছা যেমনি ইচ্ছা যে কোনো খাতে যেমন তেমন করে ব্যবহার করলে এটা কিন্তু তোমার ফিনান্স হবে না। বুঝছি? আচ্ছা, এখন আমরা দেখি অর্থায়ন উৎস, মানে কোথা থেকে আমরা আমাদের ব্যবসার প্রয়োজনীয় টাকাটা জোগাড় করতে পারি। কি বলছে, যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এই অর্থ প্রয়োজন হয় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য। কেন আমাদের টাকা দরকার হয়, প্রথম কথা তুমি একটা নতুন ব্যবসা শুরু করবে সেটার জন্য, অথবা তোমার একটা ব্যবসা আছে সেই ব্যবসাটার কার্যক্রম মানে দৈনন্দিন যে খরচগুলো হয়, কত ধরনের খরচ হতে পারে, দুই একটা ডেমো বলো তো, উদাহরণ বলো তো, কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হয়, কে বলবে, কেউ বলতে পারবো? জি মিস, আপনি কি বলেছেন একটু আবার বলবেন? বললাম যে আমাদের ব্যবসায় আসলে কোন ধরনের খরচগুলো হয়, কি কি মানে কাজে আমরা ব্যবসার টাকা খরচ করি বলো তো আনিশা? মিস, ব্যবসার বিভিন্ন সামগ্রী ক্রয় করার জন্য, ব্যবসার বিভিন্ন ধরনের আসবাবপত্র ব্যবহার করা হবে সেগুলো, আবার পণ্য ক্রয় করা হয় ব্যবসায়, যে আমরা ব্যবসা পরিচালনা করব ওটার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। এক্স্যাক্টলি, এইগুলো ক্ষেত্রে আমরা মূলত ব্যবসার টাকাটা ব্যয় করি। মানে আমাদের কি করতে হয়, ব্যবসার জন্য যে বিভিন্ন তোমরা বললা যে সামগ্রিক ক্রয় মানে কাঁচামাল, তারপর হলো আসবাবপত্র বা যন্ত্রপাতি, আমরা যদি উৎপাদন ধর্মী কোনো প্রতিষ্ঠান গঠন করি তো সেখানে আমাদের কি যন্ত্রপাতি কিনতে হবে। তারপর আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী বা লেবার বা শ্রমিক থাকে তাদের কি অবশ্যই বেতন দিতে হবে, বা কোনো কর্মচারী থাকলে তাদেরকে বেতন, বাট যদি কোনো মজুর শ্রমিক থাকে তাদের কি মজুরি দিতে হবে। তারপর আরো কি করতে হবে, ব্যবসার যে আরো যে আমার যে ইউটিলিটিস ব্যয়গুলো আছে, যেমন বিদ্যুৎ বিল, তারপর হলো পানির যদি কোনো মানে সুয়ারেজ লাইনের যদি থেকে সেই টাকা, তারপর পানির বিল, ঠিক আছে, এই টাকাগুলো দিতে হবে। তারপর আবার যদি ট্যাক্স আছে, হ্যাঁ, সেই ট্যাক্স গুলো দিতে হবে। আচ্ছা, তো এই সকল ক্ষেত্রে আমরা কি করি, অর্থ ব্যয় করি। তো দেখো, এই ব্যবসার এই মূলধনে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে। আচ্ছা, ব্যবসার যে মূলধন আমাদের লাগবে সেটাকে বিভিন্ন উৎস থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তো নিম্নে সেগুলো আলোচনা করা হলো। 9টা উৎস সম্পর্কে আমরা এদিকে দেখবো। প্রথমটা নিজস্ব তহবিল। নিজস্ব তহবিল বলতে কি বোঝায় বলো তো?
নিজের টাকা বা নিজের আচ্ছা, সম্পত্তিটা। আমাদের নিজের যেসব সম্পদ রয়েছে, নিজের যেসব জিনিসপত্র রয়েছে সেগুলা সম্পদ। এক্স্যাক্টলি, তুমি ব্যবসা করবে, এখন দেখা যায় যে তোমার কাছে হয়তো জমানো হয়তো 50,000 টাকা আছে, সেটা নিয়ে শুরু করলা, বা তোমার হয়তো দুই একটা গোল্ডের অর্নামেন্টস আছে, হ্যাঁ, কোনো ওকেশনে বা যে কোনো ভাবে হোক, যে কোনো আত্মীয় স্বজন বা আম্মু আব্বু তোমার একটা গোল্ডের অর্নামেন্টস দিছে, সোনার গয়না আছে, সেটা তুমি বিক্রি করতে পারো, জমা ছিল। ঠিক আছে, হ্যাঁ সেটাই। তো দেখো, ক্ষুদ্র ব্যবসা যেমন এক মালিকানা কিংবা অংশীদারি ব্যবসায় মালিক নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে, মানে তোমার নিজের একদম নিজের যেই টাকাটা আছে বা সম্পদটা আছে সেটার থেকে তুমি যদি নিয়ে আসো, ব্যবসায় যদি নিয়ে আসো, সেটা হবে নিজস্ব তহবিল। তারপর আত্মীয় স্বজন, এই যে দেখো এখানে আমরা যে উপরের ঘটনাটা দেখলাম বা উদাহরণটা দেখলাম, সেখানে মানে সমীরের নিজস্ব কোনো তহবিল ছিল না, নিজের কোনো টাকা ছিল না, ও কি করছে, আত্মীয় স্বজন থেকে টাকাটা নিছে না, যেমন ওর বাবার থেকে, পিসির থেকে এবং মামার থেকে নিছে। কি বলছে এখানে, মালিকের নিজস্ব তহবিল অপর্যাপ্ত হলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের নিকট থেকে ঋণ গ্রহণ করে প্রয়োজনীয় মূলধনের প্রয়োজন মেটাতে পারে। আচ্ছা, আত্মীয় স্বজনের থেকে আমরা যে ঋণটা নেই সেটা মূলত বিনা সুদেই নিয়ে থাকি। আত্মীয় স্বজনকে কি কেউ আমরা ঋণের সুদ দেই, যে তোমার থেকে আমি টাকাটা ধার নিলাম, আমি এর বিপরীতে 10% 5% ঋণের সুদ দিব? নো মিস, নো এক্স্যাক্টলি, হ্যাঁ। নো মিস। তো মনে করো আত্মীয় স্বজন থেকে আমরা যে এটা টাকাটা নেই সে, ব্যাংকে হয়। হ্যাঁ ব্যাংকে হয়, এবং আরো আরো কয়েকটা ক্ষেত্র আছে, যেমন তুমি, আচ্ছা পরে পরে বলবো, আলোচনা অনেক করা যাবে, বাট আত্মীয় স্বজন থেকে যে ঋণটা আমরা নেই ওইটাকে ঋণই বলবো, ঠিক আছে, ধার বা ঋণ, ওই ঋণের কোনো সুদ সাধারণত থাকে না, বাট কখনো হইতে পারে যে বন্ধু বান্ধব হয়তো টাকা দিছে, বলছে যে এর লাভ তুমি আমরা দিবা, ওইটাও একটা সুদ, হ্যাঁ। আচ্ছা, ওইটার আলোচনা করে। তারপর 3 নাম্বার বাণিজ্যিক ব্যাংক, এটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের মানে অর্থ সংস্থানের একদম মূল উৎস। কি বলছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী নগদ অর্থ ধার দিয়ে থাকে। আচ্ছা, প্রথম 4টা ব্যাংকই কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মানে সরকারি ব্যাংক, ঠিক আছে, আর বাকি যে ব্যাংকগুলো সেগুলো বেসরকারি ব্যাংক। তো সাধারণত ব্যবসার জন্য বাণিজ্যিক ব্যাংকে অর্থ সংগ্রহের প্রধান উৎস হচ্ছে। আচ্ছা, এরপর আসে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক সদস্যদেরকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। সদস্য কারা, মানে বিভিন্ন সমবায় সমিতি আছে না, আমরা কি এটা মনে হয় এখনো সমবায় ব্যবসা সম্পর্কে এখনো পড়ি নাই মনে হয়। নো মিস, এখন আমরা পড়িনি। হ্যাঁ, আমরা ক্লাস যেটা 10-এ নিউ যখন আমাদের যাব, জন্য। হ্যাঁ ক্লাস 10-এ যখন আমরা যাব তখন আমরা সমবায় ব্যবসা সম্পর্কে পড়বো। তো দেখো, যে সকল সমবায় ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, তারা চাইলে সমবায় ব্যাংক থেকে খুব সহজে ঋণ নিতে পারে, মানে সমবায় ব্যাংকের সদস্য হয়ে যেতে পারে তারা, হ্যাঁ, স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। তাছাড়া সদস্যদের বাইরেও এই ব্যাংক ঋণ দিয়ে থাকে, ঠিক আছে, সাধারণ জনগণের ঋণ দেয়। গ্রামীণ ব্যাংক, নামটা শুনছি, পরিচিত লাগে গ্রামীণ ব্যাংক? মিস শুনেছি। আচ্ছা, প্রফেসর, মিস ওই যে ছোট মুদি দোকান টাইপ সামথিং, মানে এরকম কিছু। ছোট মুদি দোকান মানে বুঝি নেই প্রিয়ন্তি। না না, মিস ছোট। কি হলো? জি হ্যালো, প্রিয়ন্তি, আমি শুনতে পাচ্ছি না। মিস এটা তো একটু কনফিউশন। ডক্টর ইউনুস নাকি জানি। আচ্ছা, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস এটার ফাউন্ডার, মানে তিনি এটার প্রতিষ্ঠাতা। তো তিনি এটা কি করছেন, যে গ্রামে আমাদের যে সুবিধা বঞ্চিত শ্রেণী, মানে একদম প্রান্তিক পর্যায়ে গ্রামে যারা আছে, হ্যাঁ প্রতিষ্ঠাতা। তো যিনি মানে গ্রামের মহিলাদের, মেনলি যারা মহিলা আছেন, তারা কি করে, তাদেরকে ছোট ছোট আকারে ক্ষুদ্র একদম গুচ্ছ ঋণ, মানে ছোট ছোট কয়েকটা দল করেন, মানে কয়েকজন মিলে একটা দল, তো তাদেরকে দলগত ভাবে ঋণ দিয়ে থাকেন, ছোট আকারের ঋণ, ঠিক আছে, স্বল্প মেয়াদী। তো মনে কর যে গ্রামের মানুষ যারা, তো মহিলারা দেখা যায় বিভিন্ন ধরনের যে শিল্প প্রতিষ্ঠান, মানে কুটির শিল্প টাইপের, ঠিক আছে, তো কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যদি গঠন করে, তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, গ্রামীণ ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। কি বলছে, গ্রামীণ ব্যাংক ছোট আকার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দেয়, বুঝলাম। কৃষি ব্যাংক, আচ্ছা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি একদম কৃষি নির্ভর হয়, দেখো যে তুমি হয়তো কৃষি নির্ভর শিল্প গঠন করলে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করতে পারে, এই কৃষি ব্যাংক থেকে সহজেই ঋণ পাবা। বাংলাদেশে কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি ব্যাংক
কৃষি উন্নয়ন ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ করে থাকে। আচ্ছা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল দেশের শিল্প উন্নয়নের জন্য এই ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। আচ্ছা, বিডিবিএল মেইনলি শিল্প প্রতিষ্ঠানের কি ঋণ দিয়ে থাকে, ঠিক আছে। ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড বিসিক, বিসিক এর নাম শুনছি কেউ কখন শুনছি? শুনছি। জি মিস। মানে এটা সম্পর্কে আসলে কি শুনছি, বেসিক এর সম্পর্কে? নো মিস। মিস শুনছি মিস, নেটওয়ার্কে অনেক সমস্যা। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা অনেক আনস্টেবল দেখাচ্ছে প্রত্যেকটা দিন। এই টাইমটা হইলে নেটওয়ার্কটা কি হয়ে যাবে বুঝছো, খুবই বিপদের মধ্যে আছি। মিস তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। জি মিস, আপনার মিস কথা তারা মিডিলে বিভিন্ন মিডিলে একটু আটকাচ্ছে। ঋণ প্রদান করে আসে। হ্যাঁ সেটাই, হ্যাঁ এক্স্যাক্টলি আফসানা যেটা মানে আনিশা যেটা বললো যে ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, এটা মূলত ক্ষুদ্র এবং কুটির শিল্পধর্মী প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয় এবং মানে প্রাথমিকভাবে ব্যবসা শুরু করার জন্য সহায়তা দিয়ে থাকে। তারপর এছাড়াও যে ব্যবসা ও প্রতিষ্ঠান গঠন, মানে তোমার যে অন্য ধরনের ব্যবসার প্রকল্প তৈরি, কিভাবে ব্যবসাটা গঠন করবা সেই সম্পর্কে পরামর্শ দেয়, দরকার হলে আরো সাহায্য সহযোগিতা দিয়ে থাকে, ঠিক আছে। তো অর্থও দেয়, অর্থ সুবিধাটাই অনেক বেশি দেয়। দেখো, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হলো ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড বা বিসিক ব্যাংক, ঠিক আছে। তো তুমি যদি মনে করো দীর্ঘমেয়াদী 5 বছর মেয়াদী বড় সড়ো, মানে তুমি তোমার ব্যবসাটা সম্প্রসারণ করতে চাচ্ছ, সো কি করতে হবে, তোমার অনেকগুলো যন্ত্রপাতি কিনতে হবে, কয়েক লাখ টাকা লাগবে। তো এই ক্ষেত্রে তুমি বিসিক এর থেকে সাহায্য পেতে পারো। বেসরকারি উন্নয়ন সংস্থা, এটা মূলত এনজিও কে নির্দেশ করতেছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কি বলছে, অনেক বেসরকারি সংস্থা বা এনজিও রয়েছে যারা সুদের বিনিময়ে, হ্যাঁ আনিশা বলো, প্রয়োজন। আনিশা কি বলছিল মা, আমি শুনি নাই। আচ্ছা যাই হোক, অনেক বেসরকারি সংস্থা বা এনজিও রয়েছে যারা সুদের বিনিময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। আচ্ছা, এনজিও থেকে আমরা যেই ধরনের সুদ মানে ঋণগুলো পাই, একটু বলি না, নেটওয়ার্কে অনেক সমস্যা। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা কথা বললে একটু দেরিতে শোনা যাচ্ছে আপনার কাছে। হ্যাঁ আমিও বুঝতে পারছি, এটা খুবই বিচ্ছিরি একটা অবস্থা। আচ্ছা, আল্লাহ ভরসা, কি করার আছে আমি আর বুঝতেছি না। আচ্ছা, তো দেখো, বেসরকারি উন্নয়ন সংস্থা মানে মেনলি এনজিও থেকে আমরা যেই ধরনের আর্থিক সুবিধাগুলো পাই, মানে ঋণ পাই, মেন কথা ব্যবসা গঠন করার জন্য ঋণ পাই, সেই ঋণগুলো থেকে কি করে যে আমাদের সুদ দিতে হয়, ঠিক আছে, সুদের বিনিময়ে তারা ঋণ দিয়ে থাকে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার শেষ। এখানে একটা 5 নাম্বার একটা কর্মপত্র দেখতে পাচ্ছি। কর্মপত্রটা কি বলতেছে, তোমার এলাকায় ক্ষুদ্র ব্যবসার জন্য কোন কোন উৎস থেকে ঋণ পাবার সুযোগ আছে সেগুলো টিক এবং যেগুলোতে নেই সেগুলো ক্রস চিহ্ন দাও। আচ্ছা, এইখানে আমার কাছে 4 জন আছে, যে কে আছে, আফসানা আছে, আনিশা আছে, লামিয়া আছে, প্রিয়ন্তি আছে, ঠিক আছে। এই 4 জনই কি করবা, একটা করে বিজনেস শুরু করবা, মানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবা। এখন একজনকে করে জিজ্ঞেস করি যে কে কোনটা করবা। আচ্ছা, প্রথমে প্রিয়ন্তি কোন ধরনের ব্যবসা করবা, কি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করবা যদি তোমাকে একটা ব্যবসা করতে হয়? প্রিয়ন্তি শুনতে পাচ্ছো? আচ্ছা, আনিশা শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রিয়ন্তি ব্যবসা করতে গেলে কি, হ্যাঁ কিসের ব্যবসা করবা? শুনতে পাচ্ছি। আচ্ছা, আগে প্রিয়ন্তি কি যেন বলো, কিসের ব্যবসাটা করবা বাবা? মিস আইডিয়া আসতেছে না কিসেরটা করতে পারি। দিয়ে আসতেছে না। আচ্ছা, আনিশার কিসের ব্যবসা করার ইচ্ছা আছে? আনিশা কোচিং। কোচিং, ওয়াও, এই মেয়ে আসলে অনেক চালাক আছে, বুঝতে পারছি। আই এম ইমপ্রেসড আনিশা, অনেক ইমপ্রেসড, ঠিক আছে। এটা এমন একটা ব্যবসা তুমি যদি একদম চালু করতে পারো, আর আর মানুষ যদি বুঝতে পারে যে না এখানে পড়ায় ভালো, তো তোমার আর ব্যবসা ধরা খাবে না। হ্যাঁ, চুপে চাপে এটা অনেক লাভজনক একটা ব্যবসা। হ্যাঁ, অলিগলি চিপা চাপা নিয়ে গেলেও ওই কোচিং চলবে। আচ্ছা ঠিক আছে আনিশা, বুঝলাম। তারপরে আফসানা, কিসের ব্যবসা করবা বাবা? আফসানা, যদি করতেই হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন?
মিস হ্যাঁ আফসানা কিসের ব্যবসা করবা বলো? মিস আমার তো মানে গ্রামটা ভালো লাগে, এর জন্য কৃষি আচ্ছা কাজ তো কৃষি অনেক নির্ভর কিছু ভালো। একটা করতে চাচ্ছ তাই তো? মানে ফুলের চাষ, ফুলের বাগান করবা আফসানা? জি মিস, ফুলের মাছের এরকম আচ্ছা ঠিক আছে, এটাও ভালো। মাছের যদি হ্যাচারি তুমি দাও মুরগি বা মাছ হ্যাঁ সেটাও খুব তো ভালো ব্যবসা, বা ডেইরি ফার্মও দিতে পারো। নার্সারি আর হ্যাচারি টাইপ। হ্যাঁ নার্সারি হ্যাচারি হইতে পারে, ফুলের চাষও হইতে পারে, খুব সুন্দর। আচ্ছা তারপর লামিয়া, লামিয়া বাদ রয়ে গেছে। লামিয়া কিসের ব্যবসা করবা যদি করতে হয়? মিস আমার কোনো আইডিয়া নেই মিস, তবে ড্রেসের ব্যবসাটা করতে পারি। আচ্ছা ফ্যাশন হাউস খুবই সুন্দর বিজনেস। এটাতে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে নারী উদ্যোক্তারা অনেক আগায় আসছে, ঠিক আছে, এবং অনেক সফলও কিন্তু হচ্ছে। ফ্যাশন হাউস গুলো থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার হচ্ছে, তারা করতেছে, এবং তারা আরো অনেক নতুন নতুন যারা করতে চাচ্ছে তাদেরকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে। আচ্ছা শুধু প্রিয়ন্তি করতে পারতেছে না, প্রিয়ন্তির কোনো ইচ্ছা নাই? কোন ধরনের কাজ করতে ভালো লাগে প্রিয়ন্তির? মিস আমি একটা ফার্মেসি টাইপেরই খুলতে পারি, যেখানে লাইক মেডিসিন আর কি অন্য অন্য দোকানে পাঠানো হয় না, ওই টাইপের কিছু একটা। আচ্ছা মানে তুমি মেডিসিনের সাপ্লাই চেইনের মতো কিছু একটা করতে চাচ্ছ, যেখানে তুমি সরাসরি কাস্টমারদের সার্ভ করবে না, বাট অন্যান্য যে খুচরা ব্যবসায়ীরা আছে, মেডিসিন ফার্মেসি গুলো আছে, সেগুলোতে তুমি সাপ্লাই দিবা, তাই তো প্রিয়ন্তি? অনেক টাকা পয়সা লাগবে। জি মিস। আচ্ছা খুব ভালো বিজনেস। আচ্ছা এখন দেখো আমরা এখানে 4 জনের থেকে 4টা বিজনেস আইডিয়া পেলাম, ঠিক আছে, এক একজন খুব সুন্দর সুন্দর বিজনেস শুরু করবে। তো এইখানে তোমাদের ধরলাম কারো কাছে নিজস্ব অর্থায়ন নাই, হ্যাঁ নিজের কাছে টাকা পয়সা নাই। এখন কি করতে হবে? এবং আত্মীয় স্বজনও মনে করে যে তোমাদের বলতেছে যে আরে ওদের তো ওরা পড়াশোনা করে মাত্র শুরু হয়েছে, মেয়ে মানুষ, মানে কেউ টাকা দিতেও ভরসা পাচ্ছে না, এমনকি আব্বুও দিচ্ছে না, আব্বু যে এত আদর করে আব্বুও টাকা দিচ্ছে না। তো এখন কি করতে হবে? আমাদের এখন অন্যান্য উৎসগুলোর কাছে যাইতে হবে। তো যে যে চিন্তা করছি, ঠিক আছে, যার যা লাগবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? টাকা পয়সা অবশ্যই লাগবে। এখন কোন ক্ষেত্র থেকে বা কোন সোর্সটা থেকে তুমি আসলে টাকা জোগাড় করতে পারবা, ঠিক আছে, এটা তোমার ঠিক দিতে হবে। তুমি কি মানে দেখো এদিকে কি কি বলছে, সোনালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, মানে প্রথম 4টা হলো রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক, তারপর সমবায় ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিসিক, তারপর এনজিও, ঠিক আছে, এগুলো থেকে টাকা জোগাড় করতে পারবা কিনা এটা বিবেচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের এখনো প্রায় 7 মিনিটের মতো সময় আছে, কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ। আমরা কি অনুশীলনের প্রশ্ন আজকে যাব সলভ করব, নাকি নেক্সট ক্লাস একদম শুধু অনুশীলনের প্রশ্নগুলো সলভ করব? কি করলে ভালো হয় বলো তো? আমরা করলে বেটার হয়, কারণ আজকে শেষ হবে না এত জলদি। হ্যাঁ মাঝখানে শেষ হয়ে যাবে, তাইলে আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করব। আচ্ছা এখন আসি মেইন কথায়, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমাদের শেষ, কিন্তু একদম প্রথম যেদিন ক্লাস ছিল সেই ক্লাসটা আমাদের একদম ভালো হয়নি, এটা তোমরা স্বীকার করো না করো, আমি এটা খুব স্পষ্টভাবে স্বীকার করি যে আমাদের প্রথম ক্লাসটা ভালো হয় নাই, যে কোনো কারণেই হোক। হ্যাঁ আমাদের খুব ডিস্টার্ব হয়েছিল প্রথম ক্লাসটাতে, আমিও হয়তো একটু মেজাজ হারাই ফেলছি, তোমরাও হয়তো ওইভাবে পার্টিসিপেট করতে পারো নাই, যাই হোক যা হয়েছে। তো প্রথম দিন পড়াটা খুব একদম ডিটেলসে পড়তে না পারলেও আমরা কিন্তু মানে অনেকটা আগায় গেছিলাম, অনেক প্রায় দেখা যায় চ্যাপ্টারের 50% আমরা প্রথম দিনই পড়ে ফেলছি। তো প্রথম দিন আমরা পরিকল্পনা সম্পর্কে পড়ছি, সংগঠন সম্পর্কে পড়ছি, এবং নেতৃত্ব সম্পর্কে পড়ছি। তো এইখানে পরিকল্পনা, সংগঠন এবং নেতৃত্বের মধ্যে কোনোটাকে আসে যেটা একটু আলোচনা করলে ভালো হয়? তোমাদের মনে হয় যে এটা একটু আলোচনা করলে ভালো হয়, এটা একটু বুঝতেছি না, বা এটা একটু মানে রিভিউ করলে ভালো হয়? আছে কোনোটা? নাই? আবার চুপ করে গেছেন এগুলো। শুনতে পাচ্ছি না আমি। মিস পরিকল্পনার ধারণাটা একটু আবার। আচ্ছা ঠিক আছে, পরিকল্পনার ধারণাটা, ঠিক আছে। আচ্ছা ম্যাম। হ্যাঁ আনিশা নাকি আফসানা, কে বললে? নো মিস, নেটওয়ার্কের সমস্যা তো এটার জন্য। হ্যাঁ খুবই সমস্যা হচ্ছে।
আনিসা। হ্যাঁ, প্রথম দিকে আমরা খুব সুন্দর করে কথা মানে পড়তেছিলাম, এখন নেটওয়ার্কটা খুব ঝামেলা করতেছে, পড়া যাচ্ছে না। আচ্ছা, পরিকল্পনা ধারণা, এই যে দেখো আমাদের এখানে 4 জন আছি, 4 জনই কিন্তু কত সুন্দর মানে চিন্তা ভাবনা করছি 4 ধরনের বিজনেস দিব। যেমন প্রিয়ন্তীর আছে একটা মানে মেডিসিন সাপ্লাই চেনের বিজনেস, মানে ও পাইকারি হিসেবে কাজ করতে পারে। তারপর লামিয়া কি করছিল, লামিয়া চিন্তা করছিল হয়তো কৃষি ফার্মের মতো কিছু একটা। আফসানাও চিন্তা করছে একটা ফ্যাশন হাউস দিবে, আনিশাও চিন্তা করছে, ঠিক আছে। তো এইখানে মাশরুম চাষ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে আমরা 4 জনই 4 ধরনের চিন্তা করছি, 4টা বিজনেস, কারোর সাথে কিন্তু কারোটা মিলতেছে না। বাট এখনো কিন্তু আমরা কিন্তু বিজনেস শুরু করি নাই, ব্যবসা কি শুরু করছি, জাস্ট মাথায় একটা চিন্তা আসছে যে একটা ব্যবসা শুরু করব, ঠিক আছে। এক ধরনের একটা ব্যবসা সম্পর্কে মাথায় আসছে যে ভালো লাগে, এটা করলে হয়তো লাভ হবে। হ্যাঁ, কোচিং ব্যবসাও আছে, তো কোচিং ব্যবসা না মানে সেবাধর্মী একটা প্রতিষ্ঠান, ওইটাও করবো। তো ওইখানে কি আমাদের অনেক প্ল্যানিং করার ব্যাপার আছে না, কারণ আমাদের ব্যবসাটা কিন্তু একদম শূন্য থেকে শুরু করতে হবে, সেটা কিন্তু এক্সিস্ট করতেছে না। তার জন্য আমার অনেকগুলো কাজ করতে হবে, কখন আমি কি করব, কাদেরকে নিয়ে করব। আমরা আমাদের রোলগুলো একটু লিখে দিই। এখনো দাও নাই অ্যাটেন্ডেন্স দাও নাই কেন? তাড়াতাড়ি দাও, দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের কি করতে হবে, অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হবে। তো কি করার আছে যে এখানে প্রথমে আমরা একটা উদাহরণ দেখছি, সেই উদাহরণটা সম্পর্কে আলোচনা না করলেও হবে, বাট এইখানে দেখো আমাদের যে পড়াটা বলছে পরিকল্পনা বলতে কি বোঝায়, কোন উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, কত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এই সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে পরিকল্পনা বলে। মানে আমরা কিন্তু এখনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করিনি, বাট আমাদের উদ্দেশ্য একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা, মানে ব্যবসা করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার উদ্দেশ্যটা কি, ব্যবসা গঠন করা, যেমন একটা কোচিং বিজনেস শুরু করা, সেটাকে সামনে রেখে কি কাজ করতে হবে, আমার কি করতে হবে, আমার অবশ্যই এটার জন্য কিছু যারা পড়াবে, ঠিক আছে। শুধু যে আমি একাই পড়াবো তা কিন্তু না, আমি একটা সাবজেক্টে হয়তো এক্সপার্ট হতে পারি, 2টা সাবজেক্টে এক্সপার্ট হতে পারি, বাট আমার ব্যবসাটা বড় করার জন্য আমার কয়েকজন এক্সপার্ট টিচার লাগবে যারা পড়াবে, তো তাদেরকে জোগাড় করতে হবে, ঠিক আছে। তারপর কোথায় আমি আমার কোচিং ব্যবসাটা করব, কখন করব, মানে কখন করব মানে এটাকে আমি এই 2021 সালে শুরু করব নাকি সামনের বছর শুরু করব, সেটা ঠিক করতে হবে, সময়টা ঠিক করতে হবে, কোথায় করতে হবে। তোমরা কি তোমাদের মানে দেখা যায় আজিমপুর, হ্যাঁ স্কুলের আশেপাশে আজিমপুরে করবা না নীলক্ষেতে করবা নাকি ফার্ম গেটে করবা, ঠিক আছে। এটাও তোমার সিলেক্ট করতে হবে, মানে কোথায় গেলে বা কোথায় এটা স্থাপন করলে অনেক বেশি স্টুডেন্ট পাওয়া যাবে, কত সময়ে কাজ শেষ করতে হবে, মানে কোন কাজটা কখন করতে হবে, মানে তুমি যে অ্যাপার্টমেন্টটা বা যেই জায়গাটাতে তোমার বিজনেসটা স্টার্ট করবে সেই জায়গাটা কতদিনের মধ্যে সিলেক্ট করবা, কয়জন টিচারকে কখন কোন সময়ের মধ্যে জোগাড় করে ফেলবা, ঠিক আছে। তারপর ওইখানে কি তোমার মানে সাজাইতে হবে, আসবাবপত্র লাগবে, মানে বেঞ্চ, চেয়ার, বোর্ড, তারপর ফ্যান লাগবে, হ্যাঁ লাইট লাগবে, এগুলো কখন কোনটা জোগাড় করবা, এই সম্পর্কে আগে ভাগে কি তোমার একটা সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে রাখতে হবে না। আনিশা, শুনতে পাচ্ছি? জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই কাজগুলো মানে একটু আবার বলবেন কথা, ঠিক আছে তো? আচ্ছা, মানে আমাদের একজন এখানে কি একটা কোচিং শুরু করতে যাচ্ছে, তো সেটা করার জন্য উদ্দেশ্যটা কি, একটা কোচিং বিজনেস শুরু করা, সেটার জন্য কখন করব, ঠিক আছে। আমি কি ব্যবসাটা এখন করব না সামনের বছর করব না 2-1 বছর পরে করব, তাদেরকে নিয়ে করব, কয়েকজন টিচার লাগবে যারা পড়াবে। তারপর হলো কোথায় করব, আমার কোচিং এর বিজনেসটা শুরুটা কোথায় করব, আমার বাসার সামনে করব নাকি এমন কোথাও যেখানে আমি অনেক স্টুডেন্ট পাবো, হ্যাঁ সেটাই। তারপর কোন স্টুডেন্ট গুলো কোথায় গেলে আমি বেশি স্টুডেন্ট পাবো, কোন এলাকায় গেলে, ঠিক আছে। তারপর হলো কত সময়ের মধ্যে আমার এই যোগাযোগ কাজগুলো করব, ঠিক আছে। এই সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, মানে কাজগুলো কিন্তু আমি এখনই করতেছি না, বাট কি করব ভবিষ্যতে করব, অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে কি বলে, পরিকল্পনা বলে। এবার কি বুঝছি? আচ্ছা না, তুমি প্রেজেন্টটা একটু দিয়ে দাও, বাকি আছে এখনো। তার মানে সঠিক পরিকল্পনা উদ্দেশ্য অর্জনকে সহজ করে, মানে তোমার যা উদ্দেশ্য আছে সেটারে তুমি সহজে অর্জন করতে পারবা কিসের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে। তোমার যদি পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু তুমি উদ্দেশ্য সহজে বাস্তবায়ন করতে পারবা না, তোমার উদ্দেশ্য অর্জন হবে না।
আচ্ছা, যাই হোক, আমাদের পড়াশোনা কি এখানে রাখবো, শেষ করব? পরিকল্পনাটা কি বুঝতে পারছি? যদিও নেটওয়ার্কে মিস খুবই ঝামেলা আমাদের করতেছে। ক্লাস হয়ে যাবে। জি হ্যাঁ, মিস। এখনই ক্লাস শেষ হয়ে যাবে, তো আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, তো সবাইকে Okay, অনেক miss. ধন্যবাদ, Okay, সবাই miss. অনেক ভালো